আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTV সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাজে এবং আমি ফারজানা তানি। এবার বিস্তারিত সংবাদ। স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ বিএনপি। তা বাস্তবায়নে সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলকে যোগ দেওয়ার আহ্বান জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সবকিছুতে বিরোধিতার মানসিকতা থেকে বিরোধী দলকে বেরিয়ে আসার আহ্বানও জানান তিনি। এদিকে স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে সেটি ইসি ও আদালতের বিষয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। শামীম চৌধুরীর রিপোর্টে দেখুন বিস্তারিত। রোববার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলনায়তনে ২৪-এর গণ অভ্যুত্থানে শহীদ সাংবাদিকদের পরিবারকে সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে ন্যাশনাল এডিটর্স কাউন্সিল। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সরকারের অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন বিএনপি মহাসচিব। সংসদের সুযোগ এসছে, একটা আপনার কমিটি তৈরি করা হয়েছে, বিরোধী দলের আমার আহ্বান থাকবে তারা আসবেন, এই কমিটিতে যোগ দিবেন এবং সংবিধানের যে বিষয়গুলো পরিবর্তন করা দরকার সেই পরিবর্তন করার তারা সহযোগিতা করবে। এদিকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে দলের ২০২৫ বর্ষপঞ্জির আয় ব্যয়ের হিসেব প্রদান করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের দলীয় সমর্থন ও কাউন্সিলের বিষয়ে দলের অবস্থান তুলে ধরেন তিনি। দলের প্রতীক নিয়ে কোনো নির্বাচন হচ্ছে না, তো সেই ক্ষেত্রে সর্বোচ্চ নীতি নির্ধারণী যে ফোরাম আছে তারা বসে পরবর্তীতে এটা জানাবেন। এখন পর্যন্ত এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এ সময় নির্বাচন কমিশনে প্রদান করা ২০২৫ বর্ষপঞ্জির বিএনপির আয় ব্যয় হিসাব তুলে ধরেন দলের কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত। ১ জানুয়ারি ২০২৫ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দলটির মোট আয় ২২,১৯,৬৫,১৮২ টাকা। দলটির মোট ব্যয় হয়েছে ১৫,১০,৮৫৭ টাকা। বিএনপির আয়ের উৎস সম্পর্কেও গণমাধ্যমকে জানান দলের কোষাধ্যক্ষ। নির্বাহী কমিটির চাঁদা, প্রাথমিক সদস্য ফর্ম বিক্রয় ইত্যাদি মিলে এই টাকাটি হয়েছিল। শামীম চৌধুরী, RTV, ঢাকা। জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাত মুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বিগত ১৭ বছরের প্রশাসনিক রাজনীতিকরণের ধারা থেকে বেরিয়ে এসে জনপ্রশাসনকে জনগণের প্রকৃত সেবাকে রূপান্তরিত করতে হবে বলেও জানান তিনি। সকালে রাজধানীর শাহবাগে BCS প্রশাসন একাডেমি মিলনায়তনে জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০২৬ উপলক্ষে ৪ দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি আরও বলেন, বর্তমান সরকারের প্রতি জনগণের সুউচ্চ প্রত্যাশা রয়েছে, তা পূরণে প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে বলেও জানান সালাউদ্দিন আহমদ। শাপলা হত্যাকাণ্ডে ৬১ জন নিহতের তথ্য পেয়েছে তদন্ত সংস্থা। এদের মধ্যে ৫৮ জন নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে বলে জানালেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। দুপুরে মামলাটির অগ্রগতি জানতে হেফাজতে ইসলামের একটি প্রতিনিধি দল ট্রাইব্যুনালে এলে এসব কথা বলেন তিনি। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কয়েকজন সাংবাদিক সহ ৪১ জনকে আসামি করা হয়েছে বলেও জানান চিফ প্রসিকিউটর। GM মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ১৩ দফা দাবিতে সমাবেশ ও অবস্থান কর্মসূচি করে কওমি মাদ্রাসা ভিত্তিক ইসলামপন্থী সংগঠন হেফাজতে ইসলাম। দিনভর উত্তেজনা ও সংঘর্ষের পর গভীর রাতে পুলিশ, র্যাব ও বিজিবির যৌথ অভিযানে শাপলা চত্বর খালি করে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার। এতে হতাহতের ঘটনা ঘটে, যা তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে এ হত্যাকাণ্ডের মামলার খসড়া তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এতে ৬১ জন নিহতের তথ্য পায় তদন্ত সংস্থা। নিশ্চিতভাবে শনাক্ত ৫৮ জন। আমরা প্রায় ৬১ জনের একটা তালিকা আমরা পেয়েছিলাম।
কিন্তু আমরা 58 জনকে আমরা আইডেন্টিফাই ইতোমধ্যে আমরা করতে পেরেছি। মামলায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কয়েকজন সাংবাদিক সহ 40 জনেরও বেশি ব্যক্তিকে আসামি করা হয়েছে বলেও জানান তিনি। তবে আসামিদের গ্রেপ্তারের স্বার্থে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেনি প্রসিকিউশন। শেখ হাসিনার বিরুদ্ধে প্রাথমিক প্রতিবেদন পাওয়া গেছে, সেখানে পুলিশ প্রধান, বিজিবি প্রধান সহ এরকম কয়েকজন আমরা মোটা দাগে বলতেই পারি। এদিকে মামলার অগ্রগতি নিয়ে চিফ প্রসিকিউটরের সঙ্গে সাক্ষাৎ করেন হেফাজতে ইসলামের একটি প্রতিনিধি দল। এ সময় তদন্ত সংস্থার খসড়া রিপোর্টে সন্তোষ জানান সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। তো আমরা আমাদের জায়গা থেকে যেটা একেবারে একটা ওভারঅল কথা বলতে পারি, সেটা হলো আমাদের যে এক্সপেকটেশন ছিল, আমাদের যে অভিযোগ ছিল, এই রিপোর্ট, খসড়া রিপোর্ট তার কাছাকাছি আছে। 21 জুলাই ট্রাইব্যুনালে মামলাটির ফরমাল চার্জ দাখিল করবে প্রসিকিউশন। জিএম মাহমুদ, RTV, ঢাকা। অতীতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকার বিরুদ্ধে ভুয়া মুক্তিযোদ্ধার সনদ প্রদান সহ নানা অভিযোগ থাকলেও এবারের যাচাই বাছাই প্রক্রিয়াও সংস্থাটির ওপর আস্থা রাখছে সরকার। তবে বিশেষজ্ঞদের মতে কেবল জামুকার উপর নির্ভর করলে শতভাগ নির্ভুল তালিকা প্রণয়ন কঠিন। এক্ষেত্রে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সমন্বিত অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। রুদ্র রফিকের রিপোর্ট। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে দীর্ঘ 9 মাসের সশস্ত্র সংগ্রামে জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন লাখো বীর মুক্তিযোদ্ধা। তাদের আত্মত্যাগ, সাহস আর রক্তের বিনিময়ে বিশ্বের মানচিত্রে জন্ম নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। তবে স্বাধীনতার 55 বছর পরেও মুক্তিযোদ্ধা, শহীদ ও গণহত্যার শিকার মানুষের একটি নির্ভুল ও পূর্ণাঙ্গ তালিকা এখনও প্রণয়ন করা সম্ভব হয়নি। সেই ঘাটতি পূরণে এবার একটি গ্রহণযোগ্য ও পূর্ণাঙ্গ তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। যাদের দায়িত্ব ছিল স্বাধীনের পরে একটি সঠিক নিরপেক্ষ তালিকা তৈরি করা মুক্তিযোদ্ধাদের, তারা সেটি করেনি। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন জানান, প্রকৃত বীরদের যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করা এবং ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। অসংখ্য অমুক্তিযোদ্ধাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিশেষ করে এখানে আপনার অর্থের বিনিময় এবং বিভিন্ন রাজনৈতিক পরিচয়ধারী ব্যক্তিদেরকে এখানে মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। প্রকৃত মুক্তিযোদ্ধাদেরকেই যাতে আমরা মুক্তিযোদ্ধার তালিকায় চিহ্নিত করতে পারি, সেই উদ্যোগটি নেওয়া হয়েছে। অর্থের বিনিময়ে ভুয়া মুক্তিযোদ্ধাদের সনদ প্রদান সহ নানা অভিযোগ খোদ জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকার বিরুদ্ধে। নতুন করে যাচাই বাছাই প্রক্রিয়া স্বচ্ছ রাখতে সংস্থাটিকে পুনর্গঠন করার চিন্তা করছে সরকার। অ্যাবসলিউটলি জামুকারই করতে হবে। এখানে জামুকা ছাড়া তো আপনার একটা যে কোনো বডির মাধ্যমে এটাকে করতে হবে। এই প্রক্রিয়াটা যদি সঠিকভাবে করা হতো তাহলে আমি মনে করি কোনোদিনও মানে এই আজকের এই পর্যায়ে আমরা এসে পৌঁছাতাম না। এখানে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ভেতরেই গলদ ছিল। যে উদ্যোগগুলো নিচ্ছি তার মধ্যে রয়েছে যে আমরা জামুকাকে পুনর্গঠন করা হবে। মুক্তিযুদ্ধ গবেষক অধ্যাপক ডক্টর চৌধুরী শহীদ কাদের বলছেন, শুধু প্রশাসনের উপর নির্ভর করে নির্ভুল তালিকা করা সম্ভব নয়, প্রয়োজন সমন্বিত উদ্যোগ। আমলা কেন্দ্রিক যে তালিকাটা তারা বিভিন্ন জায়গা থেকে পাঠিয়েছে, সেই তালিকাটা তারা যেভাবে করেছে সেভাবে আসলে পূর্ণাঙ্গ তালিকা হওয়াটা, মানে নির্ভুল তালিকা হওয়াটা খুব কঠিন। জামুকা যে পরিমাণ অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, সরকারের উচিত হবে, প্রশাসনের একটা ভূমিকা তো থাকবে, পাশাপাশি স্থানীয়ভাবে যারা মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত ছিল তাদের সমন্বয়ে, গবেষকদের সমন্বয়ে মাঠ পর্যায়ের গবেষণায় একটা তালিকা হওয়া, এই দিক দিয়ে সরকারের আগানো উচিত। স্বাধীনতার 5 দশকেরও বেশি সময় পরে হলেও একটি নির্ভুল তালিকা প্রকাশিত হলে বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ইতিহাসে আরও সুস্পষ্টভাবে লিপিবদ্ধ হবে বলে মনে করেন এই গবেষক। এটা অবশ্যই সাধুবাদ পাওয়ার মতো। রুদ্র রফিক, RTV, ঢাকা। 24-এর 19 জুলাই ঘটনাবহুল এই দিনটি হয়ে উঠেছিল অসংখ্য গল্পের সমষ্টি। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সেদিন ঢাকার রাজপথ রূপ নেয় নজিরবিহীন সহিংসতায়। সকাল থেকে মধ্যরাত রাজধানী সহ সারা দেশে একের পর এক এলাকায় ছড়িয়ে পড়ে সংঘর্ষ, গুলির শব্দ, আগুন আর আতঙ্ক। দিনের শেষ ভাগে সরকার সারা দেশে কারফিউ ঘোষণা করে এবং সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত জানায়। গণঅভ্যুত্থানের আগে সেই রক্তাক্ত শুক্রবারের ঘটনা প্রবাহ নিয়ে দেখুন শাকিলা করিমের প্রতিবেদন। সকাল থেকে রাজধানীতে ছিল অস্বাভাবিক নীরবতা, ইন্টারনেট কার্যত বিচ্ছিন্ন, গণপরিবহন সীমিত। গুরুত্বপূর্ণ মোড়ে মোতায়েন ছিল পুলিশ, বিজিবি ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অন্যদিকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘিরে বিভিন্ন এলাকার রাস্তায় নামতে শুরু করেন মানুষ।
দুপুরের পর তীব্র সংঘর্ষের কেন্দ্র হয়ে ওঠে রামপুরা ও বাড্ডা। পুলিশের টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড এবং গুলির শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। পুলিশ, র্যাব বা ওদের অন্যান্য যে ফোর্স আছে ওরা 1 ঘন্টা সময় নিত, নিয়ে গোলা বারুদ রসদ এগুলি জমাইয়া 1 ঘন্টা পরে একটা অ্যাটাক করতো। ওই অ্যাটাকে আমাদের 20-30 জন গুলিবিদ্ধ হইতো। আমরা তাদেরকে অনাবিল হসপিটাল, দেশ বাংলা এগুলি সব ভরে গেছিল। উত্তরাতেও জুমার নামাজের পর দ্রুত সংঘর্ষ ছড়িয়ে পড়ে। অবরোধ করা হয় বিভিন্ন সড়ক। মিরপুরে সহিংসতার মাত্রা ছিল ভিন্ন রূপের। সরকারি স্থাপনা, বিআরটিএ কার্যালয় এবং কয়েকটি মেট্রো স্টেশন ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হয়। ওই মুহূর্তেই 3-4 রাউন্ড গুলি আমাদের সামনে, কোনো রকম ছড়ায় পালাইছি। সামনে যাইতে হেলিকপ্টার চলে আসছে, এই হেলিকপ্টার থেকে গুলি হচ্ছে, টিয়ার সেল মারতেছে। আমরা শনি একটা বিশ্ববিদ্যালয় কলেজের গেটটা দেখবেন সামান্য একটু, এই কলেজের গেটের নিচে আমরা 30-40 জন মানুষ শুধু এইভাবে দেওয়ালে দিয়ে বসে আছি। একই সময়ে চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, খুলনা, সিলেট, কুমিল্লা সহ দেশের বিভিন্ন জেলায়ও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। নরসিংদী জেলা কারাগারে হামলা ও বন্দীদের বেরিয়ে যাওয়ার ঘটনাও সেদিনই ঘটে। এদিকে জাতীয় প্রেস ক্লাব এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে। সন্ধ্যার পর আন্দোলনের সমন্বয়কারীরা 9 দফা দাবি ঘোষণা করেন। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মধ্যরাত থেকে সারা দেশে কারফিউ জারির ঘোষণা এবং সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত জানায় সরকার। প্রতিটি মুহূর্তে কেউ জানত না কয়েক ঘন্টা পর কি অপেক্ষা করছে। সঠিকভাবে ট্রিটমেন্টটা নিতে পারিনি। হসপিটালে থাকার পরও কিছুক্ষণ পর পুলিশ আসতো। পুলিশ এসে সকল যে সমস্ত রোগীগুলো ছিল তাদেরকে চেক করতো যে কেউ গুলিবিদ্ধ কিনা, আন্দোলনের আহত কোনো রোগী কিনা। যাকে গুলিবিদ্ধ পাইতো তাকে উঠিয়ে নিয়ে যেত, ট্রিটমেন্ট করাইতে দিত না। দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে দিনটিকে আন্দোলনের সবচেয়ে প্রাণঘাতী দিনগুলির একটি হিসেবে উল্লেখ করা হয়েছে। 24-এর উত্তাল জুলাইয়ের সেই দিনটির ভয়াবহতা দেশের সাম্প্রতিক ইতিহাসে এক গভীর স্মৃতি হয়ে থাকবে বহুকাল। শাকিলা করিম, RTV, ঢাকা। পতিত শেখ হাসিনার আমলে বিশ্বকাপ দেখানোর আগে জনগণের টাকা লুটপাট করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি বলেন, এবছর বিটিভি সরাসরি ক্রয় করে বিশ্বকাপ ফুটবল খেলা নামমাত্র মূল্যে সম্প্রচারে মাত্র 2-3 কোটি টাকার ঘাটতিতে আছে সরকার। অন্যদিকে 2022 সালে তমা কনস্ট্রাকশনের মাধ্যমে বিটিভি জনগণের 140 কোটি টাকা খরচ করলেও কোনো টাকা ওঠেনি, তা লুটপাট হয়েছে। সচিবালয়ে বিশ্বকাপ ফুটবল খেলা সম্প্রচার নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, 2022 সালের ফুটবল খেলা সম্প্রচারের নামে তমা কনস্ট্রাকশন কোম্পানি দুর্নীতির বিষয়ে বিভাগীয় তদন্ত চলছে। গতবার ছিল 2 জন মধ্যস্বত্বভোগী, একজন ছিল সিঙ্গাপুরে আর একজন ছিল তমা কনস্ট্রাকশন। এরপরে আবার সেই মধ্যস্বত্বভোগীকে সরকারের ট্যাক্সের টাকা, জনগণের ট্যাক্সের টাকা দেওয়া হয়েছিল 98 কোটি টাকা। মন্ত্রিপরিষদ বৈঠক করে দিয়েছে 2022-এ, সেইটা আবার বেসরকারিভাবে বিক্রি করা হয়েছে 22 কোটি এবং 17 কোটি, প্রায় 40 কোটি। আর সেখান থেকে এবার একেবারেই আমরা মাত্র 3-4 কোটি টাকার ঘাটতিতে আছি, যা হয়তো আমরা পূরণ করে ফেলতে পারি ইনশাআল্লাহ। এবার বিআরবি কেবল বিশ্বকাপের খবর। আর্জেন্টিনার চতুর্থ নাকি স্পেনের দ্বিতীয়? মেসির টানা দ্বিতীয় নাকি ইয়ামালের প্রথম শিরোপা? নিখুঁত আধিপত্য চলবে নাকি আবারও লিখতে হবে প্রত্যাবর্তনের গল্প? বিশ্বকাপের এবারের ফাইনাল ঘিরে চলছে এমন নানান প্রশ্ন। বাংলাদেশ সময় রাত 1টায় শুরু হবে ম্যাচটি। মেটলাইফের বহুল প্রত্যাশিত গ্রেটেস্ট শো অন আর্থের শ্রেষ্ঠত্ব নির্ধারণী ফাইনালের সম্ভাবনা ও শক্তি দুর্বলতা নিয়ে রিপোর্ট করছেন কাজী মাহিম হাসান। 1 মাসের অপেক্ষার অবসান। বিশ্বকাপের শেষ রাতে মুখোমুখি দুই মহাশক্তি, বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আর ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন। নিউ জার্সির ফাইনালে নির্ধারিত হবে ফুটবলের নতুন রাজা। টুর্নামেন্টে এখন পর্যন্ত সবচেয়ে পরিপূর্ণ দল স্পেন। অস্ট্রিয়া, পর্তুগাল, বেলজিয়াম ও ফ্রান্সকে হারিয়ে এসেছে প্রায় নিখুঁত ফুটবল খেলেই। বল দখল, দ্রুত পাসিং, হাই প্রেসিং আর সংগঠিত রক্ষণ, এই 4 অস্ত্রেই প্রতিপক্ষকে দমিয়ে রেখেছে লারোজারা। পুরো নকআউটে মাত্র 1টি গোল হজম করেছে তারা।
অন্যদিকে আর্জেন্টিনার যাত্রা ছিল অনেক বেশি কঠিন। প্রতিটি নকআউটে লড়াই করে জিতেছে স্কালোনির দল। বড় মঞ্চের অভিজ্ঞতা, মেসির জাদু, লাউতারো মার্তিনেজের ফিনিশিং আর এমিলিয়ানো মার্তিনেজের নির্ভরতা, এই চারে আলবিসেলেস্তাদের অন্যতম ভরসা। আর্জেন্টিনার জন্য সুখবর, ইনজুরি বা কার্ডের কোনো বড় ধাক্কা নেই ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের শিবিরে। তাই শিরোপা ধরে রাখার মিশনে পূর্ণ শক্তি নিয়েই মাঠে নামতে পারছে আলবিসেলেস্তারা। অপরদিকে চোটের কারণে ইয়েরেমি পিনো ছিটকে গেলেও স্প্যানিশ শিবিরে স্বস্তি ফিরেছে হালকা চোট কাটিয়ে পুরোপুরি ফিট হওয়া লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসের ফেরায়। যদিও ভারী বৃষ্টির কারণে শেষ মুহূর্তে নিজেদের ছাড়িয়ে নিতে পারেনি কোনো দল। পরিসংখ্যান বলছে দুই দলের মুখোমুখি ইতিহাস সমানে সমান। 14 বারের দেখায় দুই দলই জিতেছে 6টি করে ম্যাচ। বিশ্বকাপে এর আগে মাত্র একবার দেখায় জিতেছে আর্জেন্টিনা। তবে দুই দলের সর্বশেষ দেখায় জয় ছিল স্প্যানিশদেরই। এবারের লড়াইটা অভিজ্ঞতার সাথে তারুণ্যের, লড়াইটা ফুটবলের শ্রেষ্ঠত্ব ধরে রাখার। সেই লড়াইয়ে কে পাবে শ্রেষ্ঠত্বের মুকুট তা জানতে কোটি ফুটবল ভক্তের দৃষ্টি মেটলাইফের মহারণে। কাজী মাহিম হাসান, RTV। 2007 সালে কয়েক মাস বয়সী এক শিশুকে কোলে নিয়ে গোসল করিয়েছিলেন তরুণ লিওনেল মেসি। প্রায় 2 দশক পর সেই শিশুই লামিনে ইয়ামাল বিশ্বকাপ ফাইনালে মেসির প্রতিপক্ষ। একদিকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা, অন্যদিকে ভবিষ্যতের সবচেয়ে উজ্জ্বল তারকা। অতীত আর ভবিষ্যতের এই অসাধারণ গল্প নিয়ে আতিকুল ইসলাম শাকিলের আরও একটি রিপোর্ট। একজনের হাতে ফুটবলের বর্তমান আর একজনের পায়ে ফুটবলের ইতিহাস। একজন মাত্র কৈশোরেই বিশ্বকে মুগ্ধ করেছেন প্রতিভা দিয়ে, অন্যজন 2 দশকেরও বেশি সময় ধরে ফুটবল বিশ্বকে শাসন করেছেন নিজের জাদুতে। বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি লামিনে ইয়ামাল ও লিওনেল মেসি। 2007 সালে যখন জন্ম ইয়ামালের, তখন ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়ছে এক তরুণ মেসির খ্যাতি। ইয়ামাল বড় হয়েছেন মেসির ভিডিও দেখে, তার খেলা দেখে, তার গল্প শুনে। যে মানুষটিকে আদর্শ মানতেন, আজ বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চে সেই মানুষটির বিপক্ষেই নামবেন তিনি। তবে এই গল্পে আছে আরও অবিশ্বাস্য এক অধ্যায়। ফুটবল কখনো কখনো এমন চিত্রনাট্য লেখে যা কল্পনাকেও হার মানায়। 2007 সালে বার্সেলোনার একটি চ্যারিটি ফটোশুটে কয়েক মাস বয়সী এক শিশুকে কোলে নিয়েছিলেন তরুণ লিওনেল মেসি। বাথটাবে সেই শিশুকে গোসল করানোর ছবিটিও ধরা পড়েছিল ক্যামেরায়। সেদিন কেউ জানতো না সেই শিশুটিই একদিন হয়ে উঠবে বিশ্ব ফুটবলের অন্যতম আলোচিত তারকা। সেই শিশুটির নাম লামিনে ইয়ামাল। প্রায় 2 দশক পর আবারও এক ফ্রেমে মেসি ইয়ামাল। তবে এবার সম্পর্কটা কোলে নেওয়া শিশুর নয়, এবার তারা প্রতিপক্ষ। একজনের শেষ বিশ্বকাপ, অন্যজনের সামনে প্রথম বিশ্বকাপ শিরোপা জয়ের সুযোগ। একদিকে 39 বছর বয়সী মেসি, 6টি বিশ্বকাপ, চ্যাম্পিয়নশিপের মুকুট, অগণিত রেকর্ড, 8টি ব্যালন ডিওর সহ যার রয়েছে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা হওয়ার কীর্তি। অন্যদিকে 19 বছরের ইয়ামাল স্পেনের নতুন সোনালী প্রজন্মের সবচেয়ে উজ্জ্বল মুখ। গতি, ড্রিবলিং, সাহস আর সৃজনশীলতায় যিনি ইতিমধ্যেই বিশ্ব ফুটবলের ভবিষ্যৎ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এই বিশ্বকাপে দুজনই নিজেদের দলের প্রাণভোমরা। মেসি নেতৃত্ব দিয়েছেন অভিজ্ঞতা, প্রজ্ঞা আর কঠিন মুহূর্তে জ্বলে ওঠার ক্ষমতা দিয়ে, আর ইয়ামাল ছিলেন স্পেনের আক্রমণের সবচেয়ে বড় অস্ত্র, যার পায়ে ভর করেই ফাইনালে পৌঁছেছে লা রোজা। তবে ফাইনালের এই লড়াই শুধু 2 ফুটবলারের নয়, এটি 2 প্রজন্মের লড়াই। একদিকে সেই মানুষ যাকে দেখে বড় হয়েছে বর্তমান প্রজন্মের অসংখ্য ফুটবলার, অন্যদিকে সেই প্রজন্মেরই সবচেয়ে উজ্জ্বল প্রতিনিধি। ফুটবল এমন গল্প খুব কমই লিখতে পারে। স্পেন বনাম আর্জেন্টিনা ফাইনাল শুধু একটি ম্যাচ নয়, এটি মেসি বনাম ইয়ামাল। এটি এক যুগের শেষ অধ্যায় আর আরেক যুগের সম্ভাব্য সূচনা। আতিকুল ইসলাম শাকিল, RTV। বিশ্বকাপের এবারের আসরে স্পেন খেলছে প্রায় নিখুঁত ফুটবল। টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ফ্রান্সকে সেমিতে শ্বাস নেওয়ার সুযোগই দেয়নি, বিধ্বস্ত করেছে বেলজিয়ামকে। পাত্তা পায়নি রোনালদোর পর্তুগালও। বিশ্বকাপে স্পেন তাদের পথে আসা প্রায় সবাইকেই এক কথায় গুঁড়িয়ে দিয়েই পা রেখেছে ফাইনালে। তবে $1 মিলিয়ন প্রশ্ন, অল ইম্পর্ট্যান্ট ফাইনালে আর্জেন্টিনা কি পারবে লা রোহাদের জয়রথ থামাতে? উত্তর খোঁজার চেষ্টা করছেন মুমসাদ দিনুরি। স্পেনের সবচেয়ে বড় শক্তির জায়গা তাদের হাই প্রেস। বল হারানোর 3.2 সেকেন্ডের মধ্যেই তারা আবার সেটি জিতে নেয়। সব পাসিং লেন বন্ধ করে দিয়ে প্রতিপক্ষের বল পজিশন ধরে রাখা ফুটবলারকে এক মুহূর্ত শ্বাস নেওয়ার সুযোগ দেয় না দলটা। স্প্যানিশদের পুরো প্রেসিং সিস্টেম দাঁড়িয়ে আছে একটি ধারণার উপর, প্রতিপক্ষ চাপে পড়ে ভয় পাবে, ভুল করবে আর তারা বল জিতে নেবে।
লুইস দে লা ফুয়েন্তের দলের সবচেয়ে বড় দুর্বলতাটাও লুকিয়ে আছে তাদের সবচেয়ে বড় শক্তির মাঝেই। তবে এই ভয়ঙ্কর প্রেস চালানোর জন্য স্পেন তাদের ডিফেন্সিভ লাইন অনেক উপরে নিয়ে আসে। আইমেরিক লাপোর্তে এবং পাও কুবার্সি প্রায় মাঝমাঠ পর্যন্ত উপরে উঠে আসেন। প্রেসিং সফল হলে এটি ভয়ঙ্কর অস্ত্র। এতে পুরো মাঝমাঠ ছোট হয়ে যায়, নিজেদের অর্ধেই আটকা পড়ে প্রতিপক্ষ। কিন্তু এই হাইলাইন আর্জেন্টিনার মতো দলের সাথে একই সঙ্গে বিশাল জুয়াও, কারণ সেই লাইনের পেছনে পড়ে থাকে বিশাল ফাঁকা স্পেস, আর সেই স্পেস কাজে লাগানোর জন্য অপেক্ষা করেন একজন এলিয়েন, নাম তার লিওনেল মেসি। প্রেস ভেঙে বল যদি মেসির পায়ে পৌঁছায় আর তিনি যদি মাত্র 1 বর্গমিটারও জায়গা পান, স্পেনের ওই হাইলাইনের পেছনে এমন একটি পাস ডেলিভার করতে পারেন যাতে তাসের ঘরের মতো ভেঙে যেতে পারে স্পেনের হাইলাইন ট্যাকটিক্স। একটি পাসেই হয়তো তিনি আইমেরিক লাপোর্তে এবং পাও কুবার্সিকে নিজের দিকে টেনে আনবেন, তাদের অবস্থান বদলাতে বাধ্য করবেন আর খুলে দেবেন সেই ডেডলি করিডর যেখানে ঢুকে পড়বেন লাউতারো মার্টিনেজ কিংবা হুলিয়ান আলভারেজ। তবে কৌশল যাই হোক, শেষ পর্যন্ত মাঠের ফুটবলই গড়ে দেবে পার্থক্য। একদিকে নিখুঁত প্রেসিং আর ছন্দময় ফুটবল, অন্যদিকে অভিজ্ঞতা, দলগত একতা আর মেসি জাদুতে ভর করা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শেষ পর্যন্ত কার হাতে উঠবে শিরোপা, উত্তর জানা যাবে মাঠের লড়াইয়ে। মুমসাদ দিনুরি, RTV। ঢাকার নামকরা ৪৪টি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষার্থীও বৃত্তি না পাওয়ায় ক্ষোভে ফুঁসে উঠেছেন অভিভাবকরা। অভিযোগ উঠেছে খাতা হারিয়ে ফেলার। এমন নজিরবিহীন ঘটনায় হতাশ শিক্ষার্থীরা। খাতা গায়েব বা মূল্যায়নের চরম গাফিলতির অভিযোগ তুলে আগামী ৭ দিনের মধ্যে নিরপেক্ষ তদন্ত ও পুনরায় ফলাফল প্রকাশের দাবি জানিয়েছেন তারা। বিস্তারিত তৌফিকুল ইসলাম আশিকের রিপোর্টে। স্বপ্ন প্রাথমিকের গণ্ডি পেরিয়ে পা রেখেছে মাধ্যমিক স্কুলে। এর মাঝেই দিনরাত এক করে কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রস্তুতি নিয়েছিল প্রাথমিক বৃত্তি পরীক্ষার। কিন্তু ফলাফলের দিন স্বপ্নের সেই হাসিমুখ নিমিষেই রূপ নেয় চরম হতাশায়। শুধু স্বপ্নই নয়, ঢাকার মতিঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অধীনে ৪৪টি নামী শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৯০৩ জন শিক্ষার্থীর কেউই এবার ট্যালেন্ট পুল কিংবা সাধারণ গ্রেডে বৃত্তি পায়নি। আমরা বৃত্তি পাইতাম কিন্তু আমাদের রেজাল্ট দেওয়া হয়নি, এটা আমাদের কাছে অনেক খারাপ লাগছে। আলহামদুলিল্লাহ ভালো করে বৃত্তি দিচ্ছে, কিন্তু আমাদের বৃত্তিটা আসলো না, এটাতে আমরা খুবই অসহায়। ঢাকার নামকরা ৪৪টি প্রতিষ্ঠানের এই বিপুল সংখ্যক মেধাবী শিক্ষার্থীর একজনও বৃত্তি না পাওয়াটা কোনোভাবেই মেনে নিতে পারছেন না ক্ষুব্ধ অভিভাবকরা। তাদের অভিযোগ কর্তৃপক্ষ খাতা হারিয়ে ফেলেছে, পাশাপাশি মেধার অবমূল্যায়ন কিংবা খাতা মূল্যায়নে চরম কোনো গাফিলতির আশঙ্কা করছেন তারা। একটা শিক্ষার্থীও বৃত্তি পায়নি। ৯০৩ জন স্টুডেন্টের মধ্যে একটা স্টুডেন্টও কি মেধাবী নয়? কঠোর পরিশ্রম করে তারা তাদের মেধার যাচাই করতে চেয়েছিল, অথচ এই কর্তৃপক্ষের গাফিলতির কারণে আজকে এই বাচ্চারা একটা বাচ্চাও বৃত্তি পেল না। তবে সংশ্লিষ্টদের দাবি, তারা নিয়ম অনুযায়ী পরীক্ষা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে খাতা পাঠিয়েছেন। ইতিমধ্যেই নজিরবিহীন এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দিয়েছেন অভিভাবকরা। আমি তো কেন্দ্র সচিব, কেন্দ্র থেকে খাতা কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়াই আমার কাজ, আর তো কোনো কাজ নেই। আমাদের পক্ষ থেকে আর কি পরীক্ষা ভালোভাবে পরিচালনা করে আমরা যেভাবে বলা হয়েছে নিয়ম মতো সবকিছু আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দিয়ে আসি। এরপরে তো আর কোনো কিছু ছিল না করার। শিক্ষক, অভিভাবক সহ উচ্চতর কমিটি গঠন করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে পুনরায় ৭ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করার দাবি অভিভাবক ও কোমলমতি শিক্ষার্থীদের। তৌফিকুল ইসলাম আশিক, RTV, ঢাকা। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের প্রায় ৭,৫০০ বর্গফুটের 2টি ফ্ল্যাট দখলে নিতে অভিযান চালাচ্ছে দুদক। রোববার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্থানীয় পুলিশের সহায়তায় ফ্ল্যাট দুটির তালা ভেঙে ভেতরের মালামাল জব্দ করার প্রক্রিয়া শুরু করে সংস্থাটি। দুদক বলছে, দুর্নীতির নানা আলামত মিললেও অনেক মালামাল আগেই সরিয়ে ফেলা হয়েছে। শাকিলা করিমের প্রতিবেদনে বিস্তারিত। গত ডিসেম্বরে রাজধানীর গুলশান 2-এর 66 নম্বর রোডের এই আলিশান বাড়িটির সন্ধান পায় দুদক, যেখানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর প্রায় 18 কোটি টাকা মূল্যের 2টি ফ্ল্যাট রয়েছে।
আদালত থেকে ফ্ল্যাট দুটি ক্রোকের আদেশের পর এর তত্ত্বাবধানের দায়িত্ব দেওয়া হয় দুদককেই। রোববার সকালে গুলশান পুলিশের সহায়তায় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বন্ধ ফ্ল্যাট দুটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন দুদক কর্মকর্তারা। ফ্ল্যাটে মার্সিডিজ বেঞ্জ সহ 8টি বিলাসবহুল গাড়ির চাবি ও দুর্নীতির নানা আলামত মিললেও অনেক মালামাল আগেই সরিয়ে ফেলা হয়েছে বলে ধারণা দুদকের। গাড়ির চাবি পেয়েছি আমরা, 5 থেকে 6টা গাড়ির চাবি পেয়েছি, দামি গাড়ি মার্সিডিজ বেঞ্জ সহ, রোলেক্স ঘড়ির অনেকগুলো প্যাকেট পেয়েছি, ম্যানুয়াল পেয়েছি। এছাড়া বেশিরভাগ দামি জিনিস অবশ্য সরিয়ে ফেলেছে, তবে আমরা এখান থেকে অনেক ক্লু পাবো, তদন্তের অনেকগুলো ক্লু পাবো যেগুলো আমরা ভবিষ্যতে আমাদের কাজে লাগবে। ফ্ল্যাট দুটি নিয়ন্ত্রণে নেওয়ার পর এর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে দুদকের সম্পদ ব্যবস্থাপনা বিভাগ। এটা আইনে বলা আছে যে এই সম্পদটা যাতে যথাযথ ব্যবহার নিশ্চিত করা হয়। যদি এটা ভাড়া দেওয়ার উপযোগী হয় তাহলে ভাড়া দিবে, যদি এটা ভাড়া দেওয়ার উপযোগী না হয় তাহলে এটার রক্ষণাবেক্ষণ নিশ্চিত করবে। দুদকের তথ্য মতে সাবেক এই ভূমিমন্ত্রীর বিরুদ্ধে বিশ্বের 9টি দেশে 10,000 কোটি টাকা অর্থ পাচারের প্রমাণ রয়েছে। ইতোমধ্যে 30টি মামলায় 500 কোটি টাকা আত্মসাতের তথ্য প্রমাণ হাতে পেয়েছে দুদক। শাকিলা করিম, RTV, ঢাকা। ভারতের গুজরাটে বিশেষ অভিযান চালিয়ে অবৈধ 16 বাংলাদেশি নাগরিককে আটক করেছে সুরাট পুলিশ। এরই মধ্যে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। ভারতীয় গণমাধ্যম ইটিভির এক প্রতিবেদনে বলা হয়, অপারেশন ডেল্টা হান্ট নামের ওই অভিযানে 12 নারী, 3 পুরুষ ও 1 শিশু সহ 16 জনকে আটক করা হয়েছে। সুরাট পুলিশের এক কর্মকর্তা বলেন, আটক বাংলাদেশিরা পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং গত প্রায় 1.5 বছর ধরে তারা সুরাটে কাজ করছিলেন। তাদের মোবাইল ফোন, ব্যাংকিং লেনদেন এবং বাংলাদেশের বিভিন্ন যোগাযোগের তথ্য গভীরভাবে পরীক্ষার পর তাদের অবৈধভাবে ভারতে অবস্থানের বিষয়টি নিশ্চিত হয় পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে তাদের নিজ দেশে প্রত্যাবর্তন করা হয়েছে। নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের 14তম মৃত্যুবার্ষিকী আজ। দিনটি উপলক্ষে লেখকের গড়া গাজীপুরের নুহাশপল্লীতে দিনব্যাপী চলে মিলাদ, কোরআনখানি ও দোয়া মাহফিল। এছাড়া এতিমদের খাবার বিতরণ সহ নেওয়া হয় নানা কর্মসূচি। সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে হুমায়ুন পরিবার, তার ভক্ত, কবি, লেখক আর নাট্যজনরা ভিড় করেন লেখকের কবর নুহাশপল্লীর লিচুতলায়। পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয় তাঁর কবরে। বাংলা সাহিত্যের পাঠককে নতুন করে বইয়ের প্রেমে পড়তে শিখিয়েছিলেন যে মানুষটি, তিনি হুমায়ুন আহমেদ। সময় পেরিয়েছে, প্রজন্ম বদলেছে, কিন্তু তার গল্পের আবেদন ফুরায়নি। তার কলমে জন্ম নেওয়া চরিত্রগুলো যেন আজও আমাদের চারপাশেই হেঁটে বেড়ায়। তার চলে যাওয়ার 15 বছর আজ। মৃত্যুবার্ষিকীতে সেই প্রিয় লেখকের জীবন, সাহিত্য আর অমর সৃষ্টিকে তুলে ধরছেন মারজান ইভান। দয়ার সাগর ওগো দয়াময়। বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র হুমায়ুন আহমেদ। 1948 সালের 13 নভেম্বর নেত্রকোনার মোহনগঞ্জে জন্ম নেয়া এই লেখক স্বাধীনতা পরবর্তী বাংলা সাহিত্যকে দিয়েছেন এক নতুন মাত্রা। 1972 সালে প্রকাশিত প্রথম উপন্যাস নন্দিত নরকে দিয়েই পাঠক মহলে ব্যাপক সাড়া ফেলেন তিনি। এরপর একের পর এক সৃষ্টি করেছেন কালজয়ী উপন্যাস, গল্প, নাটক ও চলচ্চিত্র। তার সৃষ্টি হিমু, নীলা, মিশির আলী বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় চরিত্রগুলোর মধ্যে স্থান করে নিয়েছে। লেখালেখির পাশাপাশি নাটক ও চলচ্চিত্র নির্মাণেও রেখেছেন স্বতন্ত্র স্বাক্ষর। মানুষের হাসি, কান্না, প্রেম, পারিবারিক সম্পর্ক, মুক্তিযুদ্ধ এবং জীবনের ছোট ছোট অনুভূতিকে সহজ অথচ গভীর ভাষায় তুলে ধরার অনন্য ক্ষমতাই তাকে সাধারণ মানুষের লেখকে পরিণত করেছে। বাংলা সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ হুমায়ুন আহমেদ অর্জন করেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, 21 পদক এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মতো দেশের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ সম্মাননা। আমরা তো বড় বড় মানুষের কথা শুনলাম, নজরুলের কথা শুনলাম, রবীন্দ্রনাথের কথা শুনলাম,
আমাদের দেশের সাধারণ মানুষ আছে। 2012 সালের 19 জুলাই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হুমায়ুন। তবে তার মৃত্যুতে থেমে যায়নি তার যাত্রা। বইয়ের পাতায়, নাটকের পর্দায় এবং কোটি পাঠকের হৃদয়ে তিনি আজও সমান প্রাসঙ্গিক। মৃত্যু তাকে থামিয়ে দিতে পারেনি। বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে তার অবদান প্রজন্মের পর প্রজন্ম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। যদি মন কাঁদে মারজান ইভান, RTV। শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাস্থ্য সুরক্ষা দিতে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে গ্রুপ বিমা চুক্তি করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনে এই চুক্তি স্বাক্ষরিত হয়। পরে দলিল হস্তান্তর করেন ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাজিমুদ্দিন ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস প্রফেসর ডক্টর মোহাম্মদ বেলাল হোসেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের অর্থ বিভাগের পরিচালক ও হিসাবরক্ষক প্রফেসর AKM রুহুল আমিন, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক প্রফেসর ডক্টর সরওয়ার হোসেন এবং ন্যাশনাল লাইফের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অর্থ কর্মকর্তা প্রবীর চন্দ্র দাস উপস্থিত ছিলেন। এই চুক্তির ফলে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিমা সুবিধার আওতায় এসেছে। IDLC পরিবর্তনের পথে বাংলাদেশ। দেশের অর্থনীতিকে আরও গতিশীল ও টেকসই করতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। প্রস্তাবিত 5 বছর মেয়াদী কৌশলগত কাঠামোর আওতায় 2030 সালের মধ্যে প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি 8% উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে নামিয়ে আনা এবং দেশি বিদেশি বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ তৈরি করা হবে। বিশেষ করে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা FDI বাড়াতে নীতিগত সহায়তা ও সংস্কারের ওপর জোর দেওয়া হচ্ছে। কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যেও নেওয়া হচ্ছে নতুন উদ্যোগ। এর অংশ হিসেবে চালু করা হবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, যার মাধ্যমে চাকরি প্রার্থী ও নিয়োগদাতাদের মধ্যে সমন্বয় সহজ হবে এবং ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। রাষ্ট্রীয় মালিকানাধীন রূপালী ব্যাংক PLCর 40তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ে হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ নজরুল হুদা। এতে সরকারের প্রতিনিধি, ব্যাংকের পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। সভায় 2025 সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী সহ আলোচ্য সূচির সব প্রস্তাব শেয়ার হোল্ডারদের অনুমোদন পায়। সরাসরি ও ভার্চুয়াল দুই মাধ্যমে উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার হোল্ডার সভায় অংশ নেন। এতে সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:30টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।